কে চুপ্পু? কোন সাধারণ সৈনিক নাকি আসলে তুখুর রাজনীতিবিদ? যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কেন কথা বলছি? যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টা বাজতে পারে। অনেকে বলছেন এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের টিকিট কাটার পালা। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে। শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন, নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে, আর সেটা ভারত করবে 12ই ফেব্রুয়ারির ভোটের আগেই। এই গণভোট অবৈধ, কোনো কিছুই এই সরকারের করার এখতিয়ার নেই। এই সিস্টেমে 6 মাস নির্বাচন পিছিয়ে যাচ্ছে। পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের খবর কেউ জানে না। উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না। শাহাবুদ্দিন চুপ্পু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা। ডিম ছুটতে দেখলাম একটা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে, যা আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখেছি তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে। আর ভারতের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও আলোড়ন, যারা অনেকটাই চুপচাপ ছিলেন গত প্রায় 16-17 মাস, তাদের সেই আলোড়ন হঠাৎই যেন তুঙ্গে উঠেছে। এর কোনো কিছুই বিনা কারণে নয়, বিনা কারণে হয় না। এ সব কিছু কোনোটাই আলগা নয়, গভীর সুতো দিয়ে বাঁধা আছে সব কিছু। আওয়ামী লীগের প্রসঙ্গটা দিয়ে শুরু করি। এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেই কনফারেন্সে অডিও বার্তা দিলেন। আবার সেই দিনই ঢাকার ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এসে গোপনে দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে। ভারত সরকার কোনো প্রোগ্রাম বা কই বৈঠকে সারা কুকের সঙ্গে বৈঠকেও বাধা দেয়নি। অথচ গত 1.5 বছর ভাবুন তো, শেখ হাসিনার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রণে রেখেছিল ভারত সরকার। তার কিছুটা অনেকটাই ছিল নিরাপত্তাজনিত কারণ, সেটা ঠিকই, কিন্তু তাছাড়াও ভারত যেন অপেক্ষা করছিল, ঠিক সময়ের অপেক্ষা। তারপর এখন সেই বর্তমানে সেই কঠোর নিয়ন্ত্রণ হঠাৎই তুলে নিয়েছে যেন ভারত। শেখ হাসিনা তার নিজের খুশি মতো যেটা ভালো মনে করছেন, যেটা ভালো বলবার মতো সেটা তিনি বলছেন। এই প্রসঙ্গে জি নিউজ নেটওয়ার্ক সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ তিনি দিয়েছেন গতকাল, সেটাকে একটা বড়সড় বিগ বোম বললে ভুল বলা হবে না। কেন বিগ বোম বলছি? তার এসব কথা শুনলে মনে হবে যেন দেশে দ্রুত ফেরার ব্যাপারে তিনি একেবারে দৃঢ় নিশ্চিত হয়ে গেছেন। আজ থেকে 1 সপ্তাহ আগে আমি ঘোড়ার মুখের খবর উদ্ধৃত করে প্রধানমন্ত্রী হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেশে ফিরবেন এই শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম। সেই খবরটি আর জি নিউজের কালকের সাক্ষাৎকারটি একটু মিলিয়ে দেখুন, বুঝবেন যে আমি মন গড়া কথা বলিনি। আর এটা শেখ হাসিনার মনের ইচ্ছা মাত্র নয়, এর পেছনে বাস্তবতার ব্যাকআপ আছে বলেই এতটা দৃঢ়তার সঙ্গে ফেরার কথা বলতে পারছেন তিনি। বলার অপেক্ষা রাখে না যে এই ব্যাকআপ আসছে আর কোনো দেশ থেকে নয়, ভারত থেকে, সঙ্গে আছে রাশিয়া অবশ্যই। এবং কেবলমাত্র ভারত থেকে এই সংবাদটা শেখ হাসিনার কাছে আসার ফলেই শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন, নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। 1971-এ ভারত যেমন পূর্ণ সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের পাশে, এই 2026 সালে গত 18 মাসের সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এবং অপেক্ষা কাটিয়ে ভারত আবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চলেছে। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পুরোপুরি ভারত। আর গত 1 সপ্তাহ ধরে যা করছে ভারত, তা এই সিদ্ধান্তের সঙ্গেই তাল মিলিয়ে। আগেই বলেছি, বাংলাদেশ তার ভারত বিরোধিতা নামিয়ে এনেছে অনেক, কিন্তু ভারত তার তোয়াক্কা না করে বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের কর্মচারীদের পরিবার সরিয়ে এনেছে, কর্মী সংখ্যা কমিয়ে দিচ্ছে, আরও কমাবে। এর সঙ্গে আরেকটি বড় ঘটনাও ঘটিয়েছে ভারত। সেটা হলো বাংলাদেশের রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অত্যন্ত গোপনে 9 জন উচ্চস্তরের প্রকৌশলীকে তুলে নিয়ে এসেছে ভারত, সরিয়ে নিয়ে এসেছে। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় বন্ধ হওয়ার মুখে, আর থাকবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় প্রকৌশলীদের এই যে সংগোপনে চলে যাওয়া, এটা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় ধরনের সংকেত বা সিগন্যাল। বিদ্যুৎ এবং জ্বালানি হলো যে কোনো দেশের লাইফ লাইন। এটি স্তব্ধ হওয়া মানে জনজীবন স্তব্ধ হয়ে পড়া।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এনটিপিসি এবং বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালিত। উচ্চস্তরের প্রকৌশলীদের চলে যাওয়ার অর্থ হল প্ল্যান্টটির অপারেশনাল নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়ে গেছে। এটা নিশ্চিতভাবেই ভারতের কৌশলগত চাপ। ভারত ম্যান পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করছে। প্রকৌশলী প্রত্যাহার করার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে বার্তা দিচ্ছে যে ভারতের কারিগরি ও আর্থিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল। শুধু যে রামপাল তা নয়, ভারত থেকে সরাসরি যে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং এই টাকা না দিলে ডলার তো নেই বাংলাদেশের হাতে, সুতরাং বন্ধ হয়ে যাবে। আদানির বিদ্যুৎও বন্ধ হওয়ার মুখে। এর সঙ্গে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে যে জ্বালানি তেল যায় বাংলাদেশে, সেটাও আগামী 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এর একটাই উদ্দেশ্য, ভারত বাংলাদেশের জনজীবন স্তব্ধ করতে চায়। কেন? কারণ ভারত সরাসরি যুদ্ধ বা দখলদারিত্বের চেয়ে স্ট্র্যাটেজিক প্যারালিসিস বা কৌশলগত স্থবিরতা তৈরি করার দিকে বেশি ঝুঁকছে। যদি বিদ্যুৎ বিভ্রাট, নিত্যপণ্যের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছয়, তবে সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি ঘৃণা ও অসন্তোষ আরও বাড়বে। ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে যেখানে জনগণ নিজেই পরিবর্তন চেয়ে রাস্তায় নামবে। অবরোধের ছায়া, দূতাবাসের কর্মী সংকোচন এবং প্রকৌশলী প্রত্যাহার মূলত একটি সফট ব্লকেড বা অলিখিত অবরোধের প্রাথমিক ধাপ। কিন্তু গত 16-17 মাসে তো ভারত এতটা অ্যাগ্রেসিভ ছিল না। তাহলে এখন কেন? কারণ ওই 12ই ফেব্রুয়ারির নির্বাচন। ভারত চেয়েছিল একটি অবাধ, সুষ্ঠু, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে তৈরি হোক একটি সরকার। বাংলাদেশ তাতে কর্ণপাত করেনি। আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর ষড়যন্ত্রে জামাতের উগ্র ধর্মীয় সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমী দুনিয়া, আমেরিকা। এই পরিস্থিতি ভারতকে বাধ্য করেছে একটা ড্রাস্টিক অ্যাকশন নিতে। আমি বহুদিন ধরে বলে আসছি, সামরিক অভিযান ভারতের ফাইনাল অপশন, একদম চূড়ান্ত। তার আগে অবধি সমস্ত অপশনগুলো তারা দেখে নেবে। তার আগে জনজীবন পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এই প্রক্রিয়া, আর সেটা ভারত করবে 12ই ফেব্রুয়ারির ভোটের আগেই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে তা ক্রমেই ঘোলাটে হচ্ছে। জ্বালানি সংকট এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন। যদি বিদ্যুৎ না থাকে এবং জনজীবন স্তব্ধ থাকে, তবে ভোটারদের উপস্থিতি এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর। নির্বাচন তাই স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে যদি নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণ না করা যায়, তবে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে। ভারত এই অনিশ্চয়তাকেই ত্বরান্বিত করতে চাইছে, যাতে তাদের পছন্দের সমীকরণগুলো মেলানোর সময় পাওয়া যায়, যাতে কোনো নিরপেক্ষ তদারকি সরকার এসে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, নির্বাচনের দিন নতুন করে ধার্য করতে পারে এবং ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারে। সেই পথেই এগোচ্ছে ভারত। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই এই সরকারের করার এখতিয়ার নেই। আপনি দেখেন, গণভোট এই সংবিধানে নাই। এক, সংবিধানে যেহেতু নাই, প্রেসিডেন্টের আদেশ, সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্টের আদেশ বা প্রধান উপদেষ্টার আদেশ দিয়ে কোনো প্রজ্ঞাপন জারি বা আদেশ জারি করে গণভোট যে ছাড়া হয়েছে, তাদের এই আদেশ দেওয়ার এখতিয়ারও নাই। সুতরাং এই গণভোটটা অবৈধ। দ্বিতীয়ত, আপনি স্বাধীন মালিক, জেসমিন টুলি সহ অনেক এক্সপার্টের বক্তব্য শুনেছি, আমি নিজেও যোগাযোগ করেছি। এটা সম্পূর্ণ একটা অবৈধ। কারণ হচ্ছে একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে হবে। সংসদ নির্বাচনটাকে বলা। তো দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট, তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।